জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে, তবে নির্বাচনকে ঘিরে মোটামুটি নানান ধরনের পরিকল্পনা বা রূপরেখা বা রোড ম্যাপ আমরা যেটাই বলি, সেটা আস্তে আস্তে সামনে আনার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন দেশের বাহিরে থেকে বাংলাদেশের যে সমস্যাগুলো আসলে ক্ষমতার চেয়ারে বসে থাকলে এটা কিন্তু বোঝা যায় না। যেমন আজকের দিনে আপনি আওয়ামী লীগকে যতটা দেখেছেন যে আসলে কিছু বুঝতে চায় না, এখন কিন্তু বুঝবে, কেননা ক্ষমতা থেকে সরে গেলে দূর থেকে ভুল ত্রুটিগুলা দেখা যায়। তো এরকম লম্বা একটা সময় ক্ষমতা থেকে দূরে ছিলেন জনাব তারেক রহমান। তো এই সময়টা কাল তিনি আসলে সারা পৃথিবীর যে সংসদীয় সিস্টেম আছে, গণতান্ত্রিক সিস্টেম আছে, এগুলাকে সম্ভবত খুব ভালোভাবে অবজারভেশন করেছেন। নতুন একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের দেশের সংসদ আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমে আর চালানোর ইচ্ছা নেই তার। তিনি তার যে নতুন রূপরেখাটা প্রণয়ন করেছেন, আমার কাছে এটাকে পারফেক্ট মনে হয়েছে। এটা ওয়েস্টার্ন ধাঁচে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আরও বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে। তো সেই সিস্টেমটা এবার সামনে আসতে চাচ্ছেন। আজকে জনাব তারেক রহমান তিনি বলছেন, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী, গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী রয়েছেন, কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চ কক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলছেন, আমি বিনয়ের সাথে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনার সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে। তো তিনার যে বক্তব্য, আমরা যদি দেখি, যেমন পশ্চিমা দেশগুলোতে এই সিস্টেমটা আছে, দুইটা কক্ষ থাকে, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। তো উচ্চ কক্ষে যারা থাকেন তাদের একটু ইয়েটা বেশি থাকে, বা যে কোনো একটা বিল পাশ হইতে গেলেও নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায়, ভেটু দেওয়ার সুযোগ আছে। অথবা জনগণের ভাবনা, আমরা যখন এখন শুধুমাত্র টক শো অথবা সাবহাব এটা শুনি, সরাসরি সংসদে গিয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে এই দ্বিকক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট হয়, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এক যুগান্তকারী সিস্টেম হবে। তবে এই সিস্টেমটা শুধুমাত্র বিএনপি চাইলেই করতে পারবে না। এখন বাংলাদেশে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার উপরে কিন্তু নানান আলোচনা হচ্ছে। তো যদি সংশোধনী হয়, সেই সংশোধনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ কেমন হবে, আগামী দিনে কেমন হওয়া উচিত, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জনগণের ভাষাকে সরকারের কানে ঢুকানো, জনগণের চিন্তাকে সরকারের মস্তিষ্কের মধ্যে টাচ করানোর জন্য সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে কিন্তু সংসদ। কিন্তু বাংলাদেশের সংসদ, আমরা দীর্ঘদিন যাবৎ যেমন সংসদ চেয়েছি তেমন সংসদ কিন্তু নাই। কারণ একদলীয় সরকার সিস্টেমটার কারণেই বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা এটা গৃহপালিত দল হিসেবে কিন্তু এতদিন ভূমিকা রেখেছে। বলার জন্য সংসদে বলেছে, কিন্তু যখন গণতান্ত্রিক সিস্টেমে এই নির্বাচনগুলো হয়নি, তো সেখানে হয়েছে কি, শক্তিশালী বিরোধী দল ছিল না, সরকার দলীয়রা যা খুশি তাই কিন্তু সেখানে পাশ করতে পারছে। তো এখন যে সিস্টেমটা আসছে, আমার মনে হয় যে তারেক রহমান যেই পরিকল্পনা দিয়েছেন এটা সুন্দর, এবং এটা যদি সংবিধান পরিবর্তন হয়, তাহলে এই সিস্টেমটাকে অবশ্যই অ্যাডপ্ট করা উচিত। ভালো পরামর্শ যেই দেখ রাষ্ট্রের জন্য, তাকে বাহবা জানানোই আমাদের দায়িত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও এটার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যেই আমরা বাংলাদেশ দেখছি গত 5ই আগস্ট, এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে, যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই বিশাল যেই পরিবর্তন বা বিক্ষোভ, বা আমরা যেটাই দেখেছি শেখ হাসিনা সরকারের পতন, এটা শুধুমাত্র ছাত্রদের দ্বারা সম্ভব ছিল না। জামাত দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী তারা ভূমিকা রেখেছে, বিএনপিও দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রদের পেছনে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আজকে যে এই ঘোষণাটা আসছে, এই ঘোষণাটার আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে 2-3টা পরামর্শ সমন্বয়কদেরকে দিতে চাই। গতকালকে বরিশালে যেই ঘটনা ঘটেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কি কলেজের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা হয়েছে কি, ছাত্রদের মধ্যে হঠাৎ করে একটু পাওয়ার আসাতে
বাড়িতে চাচির জমি জামা নিয়ে ঝামেলা, এই ঝামেলার ইস্যুতে সমন্বয়ক শাস্তি গিয়া মানে বিচি সমন্বয়ক পরিচয় দিয়া যে ঝামেলাটা পাকাচ্ছে এটাতে চলে গেল কোথায়? সরাসরি সেখানে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ৮০ জন আহত। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে না? হয়েছে। এখন এগুলার সমস্যা কোনটা জানেন? যে কথায় কথায় আমি সমন্বয়ক, এটা কয়দিন আগে ছিল ছাত্রলীগে, বেটা চিনো স্বামীকে, ছাত্রলীগের অমুক, ছাত্রলীগের তমুক। এখন এই যে কথায় কথায় সমন্বয়ক বা অপ্রয়োজনীয় কারো ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত ঝামেলা, লোকাল পলিটিক্স, এগুলোর সাথে যখন এই মানে মূলধারার সমন্বয়কদেরকে বাহিরে আরেক ধারার সমন্বয়ক তৈরি হয়ে গেছে এলাকা ভিত্তিক, এরাই কিন্তু ঝামেলাগুলো পাকাচ্ছে। তো মূল সমন্বয়কদের উচিত যে আন্দোলনের যেটা মূলধারা সেটাতে ফোকাস করা। গ্রামে কার বউ কার জামাই ঝগড়া লাগছে, কার ক্ষেতে কার কোন ভাইয়ের লগে ঝামেলা, কোন দোকানের দোকানদার বাকি খেয়ে টাকা দেয় নাই, এগুলাতে জড়ালে কি হবে? লোকালি পলিটিক্যালি এটি ইনভলভমেন্ট আসবে, আন্দোলনের গতিপথ বদলে যাবে। তো যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকালকে সারা বাংলাদেশে শহীদী মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইখানেও আমি একটা বক্তব্য দিতে চাই, দিবস পালন করার চেয়ে জরুরি হচ্ছে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনও অনেক ছেলে পেলে তারা চিকিৎসা করতে পারছে না। কারুর চোখের সমস্যা, কারুর শরীরের ছররা বুলেট আছে, কারুর শরীরে এখনও তাজা বুলেট আছে, কারুর পা ভেঙে আছে। গণমাধ্যমে প্রতিদিন অনেক স্টুডেন্টসদের তথ্য আমরা দেখি যারা টাকার অভাবে চিকিৎসাগুলোকে করতে পারছে না। তা আমার মনে হয় যে দিবস আলোচনা বা দিবস আয়োজন ভালো, কিন্তু এর আগে তোমরা যারা মূল সমন্বয়ক আছো তোমাদের ফোকাস করা উচিত সারা বাংলাদেশে কতজন ছাত্র এই ঘটনাতে আহত হয়েছে, কতজন সাধারণ মানুষ এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের পাশে তোমরা একটা লিস্ট করে চিকিৎসা নিশ্চিত করা, যতটুকু পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়া, আর পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা, বিচার আয়োজন করা। শুধুমাত্র বিক্ষোভের ডাক দিলাম, মাঠে নামলাম, হাজার হাজার ছাত্র একত্রিত হলাম, মূল যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা, আমার মনে হচ্ছে নাও এ ডেজ অনেকটা পিছিয়ে যাচ্ছে এই পথ চলাটা। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শহীদী মার্চ পালনের আহ্বান জানানো হয়েছে। তারা বলছে আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ এবং আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার এই অভ্যুত্থান কর্মসূচি পালন হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ, নীলক্ষেত হয়ে কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে নেতারা বলছেন, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে নিয়ে লিখে আসবেন। এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন। সব সুন্দর প্ল্যান, বাট আমরা পরামর্শ দিচ্ছি কালকে ওই আন্দোলনের মাঠ থেকেই অথবা তোমাদের এই দিবসের মাঠ থেকেই এই ঘোষণা করা হোক সারা বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন ছাত্রটা কোন সাধারণ নাগরিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসুস্থ আছে, চিকিৎসার খরচ চলছে না, অনেকের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা শহীদ হয়ে গেছে, তার পরিবারের ইনকামটাকে নিশ্চিত করা সহ আরও বেশ কিছু জিনিস এই দিবস পালনের তুলনায় ওইগুলোতে ফোকাস করলে আরও ভালো। তারপরে দিবস পালন করলে বিষয়টা সৌন্দর্য হতো, কারণ গণমাধ্যমে এগুলা আসছে। আর যে বললাম সমন্বয়ক যে খেলাটা ইদানিং শুরু হয়েছে, সবাই না, মূলধারার যারা সমন্বয়ক তারা আহ্বান করছেন, কিন্তু গ্রাম পর্যায়ের একটা ছাত্র নর্মালি সে মনে করতেছে সে সমন্বয়ক, তারে মিস ইউজ করে লোকাল একজন পলিটিশিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদেরকে দিয়ে কিন্তু বিরোধী দল অথবা বিরোধী মত অথবা নিজের অপছন্দের মানুষদেরকে কিন্তু শায়েস্তা করার খেলা শুরু করেছে। স্কুলে যেই খেলা শুরু হয়েছিল, ধন্যবাদ জানাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে, জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলা জোরপূর্বক পদত্যাগ করতে গেলে যৌথ বাহিনীর এই মিশনে তোমাদেরকেও ধরা হবে।